কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক গুজব বলে দাবি। বিদেশি অতিথি নেই বলছে হোটেল কর্তৃপক্ষ। এটা গুজব। আমরা ঘুরতে আসছি, পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে। এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা আয়োজন। বিকেলে মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ, সারা দেশে শহীদদের স্মরণ। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই যোদ্ধা শহীদ পরিবার নিয়ে ডিসিদের সম্মেলন, রাতে ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। পিআর ছাড়া নির্বাচন মানবে না জামায়াত, বললেন দলের নেতারা। রাজনৈতিক মতবিরোধ ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা তারেক রহমানের। এবং স্বৈরাচার শেখ হাসিনার পালানোর দিনেও যাত্রাবাড়ি আশুলিয়ায় চলে গণহত্যা। 5 আগস্ট গণভবনমুখী জনস্রোত মুহূর্তেই পরিণত হয় বিজয় মিছিলে। স্বাগত এখন বিকেলের আয়োজনে। শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। কক্সবাজারের একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কয়েকজনের বৈঠকের খবর বেরিয়েছে। তবে এটিকে গুজব বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। টেলিফোনে এখন টেলিভিশনকে জানিয়েছেন বৈঠকের বিষয়টি গুজব। তারা সেখানে ঘুরতে গিয়েছেন। সকাল 11টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছান তারা। এরপর সি পার্ল হোটেলে তারা বৈঠক করেন বলে খবর বের হয়। এদিকে গণ অভ্যুত্থানের এই দিনে বৈঠকের খবরের বিষয়ে জানতে পেরে হোটেলের সামনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। পরে স্লোগান দিতে থাকেন তারা। রাষ্ট্রীয় কর্মসূচিতে না এসে হোটেলে বৈঠক করার বিষয়ে তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা। এটা গুজব। আমরা ঘুরতে আসছি, আর পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে। এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। ওখানে মানে এনসিপির কারা কারা আছেন, আর পিটার হাস বা ড্যান মজিনা বা কোনো ফরেনার আছেন কিনা? না না, আমাদের হোটেলে আজকে কোনো ফরেনার নাই। মানে আমেরিকার কোনো ফরেনারই নেই, কোনো ফরেনারই নেই। রাতে কি ছিলেন কোনো ফরেনার? না না না, গতকালকে আমাদের 3 জন চাইনিজ গেস্ট ছিল, ওরা আজকে চেক আউট হয়ে চলে গেছে সকালে। আচ্ছা, তা এনসিপির সঙ্গে কোনো ফরেনারদের মিটিং হয়েছে? না না, লোকটা থাকলে মিটিং কেমনে হবে? না, আজকে কোনো ফরেনার নাই। কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও তাসনিম জারা সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা, এমনই খবর বের হয়। যদিও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কি অবস্থা? এনসিপির নেতারা তো বলছেন যে এটি গুজব। ইতিমধ্যে তারা ফেসবুকে তাদের পেজেও কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন, কিন্তু আসলে সেখানকার অবস্থা কি দেখছেন? আর বিএনপি নেতারা কি এখনো সেখানে অবস্থান করছে? না গালিব, কিছুক্ষণ আগে বলা যায় ঘন্টাখানেক আগে আসলে এখানে বিএনপির নেতাকর্মীরা তারা নিজেদের দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। মাঝখানে তারা খবর পেয়েছেন এইখানে একটি পিটার হাসের সাথে এখানে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক হচ্ছে। সেই ধরনের খবরের প্রেক্ষিতে তারা এখানে এই হোটেলটির সামনে নামেন এবং সেখানে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ আসলে বিক্ষোভ প্রদর্শন করেন। এবং তারা কিন্তু অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে তারা যেটি বলছেন যে গণ অভ্যুত্থানের এই দিনে তারা এই ধরনের একটি বৈঠক, যেহেতু তাদের কাছে সেরকমই খবর ছিল, এইরকমই একটি বৈঠক আসলে কোনোভাবেই মানার মতো না এবং এটি কিন্তু একটি অশনি সংকেত, এই ধরনের কথাবার্তাই আসলে তারা বলছিলেন। এবং কিছুক্ষণ আগের কথা যদি বলি, এই মুহূর্তে আসলে এখানে বিএনপির নেতাকর্মীরা খুব একটা যারা অবস্থান নিয়েছিলেন তারা এই মুহূর্তে নেই। তারা আবার গাড়িতে করে আসলে দলীয় কর্মসূচিতে অংশ নিতেই আবার
চলে গিয়েছেন এবং তারা এখানে প্রায় আধা ঘন্টার বেশি সময় এখানে অবস্থান করেছিলেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে 2-4 জন নেতাকর্মী এখানে রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা এখনও যেটি সন্দেহ করছেন এই বৈঠকটি পিটার হাসের সাথে এই বৈঠকটি হয়েছে সেই বিশ্বাস থেকেই তারা কিন্তু এখানে এসেছিলেন। তবে এখন পর্যন্ত আমরা আসলে এই বৈঠকটি হয়েছে কিনা সেটি নির্ভরযোগ্য কোনো সূত্রে এখনও নিশ্চিত হতে পারেনি। তবে এখানে এনসিপির নেতাদের পক্ষ থেকেও বলা হচ্ছে তারা আসলে এখানে ভ্রমণে এসেছিলেন। তারা অস্বীকার করছেন বৈঠকের বিষয়টি। একইভাবে আমরা বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্রের সাথে কথা বলেছি। তারাও যেটি বলছেন যে এনসিপি নেতারা সকাল 11টার একটি বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা কক্সবাজারে আসেন। এরপর সড়ক পথে তারা উখিয়ার ইনানির এই হোটেলটিতে আসেন, এই কক্সবাজারের রয়্যাল টিউলিপ, এবং এখন পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন বলে এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তারা এই হোটেল থেকে বেরিয়েছেন সেই ধরনের কোনো তৎপরতা এখন পর্যন্ত তারা দেখতে পাননি। এবং এই যে বৈঠকটি হয়েছে এটি ঘিরে কিন্তু এখানকার স্থানীয় লোকজনের মাঝেও কিন্তু যে খবরটি চাওয়ার হয়েছে সেটি নিয়ে স্থানীয় লোকজনের মাঝেও কিন্তু বেশ কৌতূহল তৈরি হয়েছে এবং তারাও আসলে এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনেকে আমরা দেখছি যে কৌতূহলী অনেকেই এখানে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত তারা বেরোননি। তবে বিকেলের একটি ফ্লাইটে তারা যেহেতু ঢাকায় ফেরার কথা রয়েছে সেটি কখন হবে সেটি আমরা পরে আসলে জানিয়ে দিতে পারবো। গালিব, এই ছিল আমার কাছে সবশেষ। ইতিহাসের মোড় ঘোরানো ঐতিহাসিক 5 আগস্ট আজ। দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান হিসেবে পালন করছে সারা দেশের মানুষ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রয়েছে দিনব্যাপী নানা আয়োজন। সেখান থেকেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন আমার সঙ্গে সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, কি অবস্থা? দিনব্যাপী তো নানান আয়োজন দিয়েই শুরু হয়েছে আজকের এই আনুষ্ঠানিকতা। এখন কি চলছে আর পরবর্তীতে কি কি আয়োজন আরও থাকছে, সেখানে মানুষের সমাগম কেমন দেখছেন? গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে এখন যেটি চলছে মূলত মানিক মিয়া এভিনিউতে, ঠিক আমার পেছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার এই কর্মসূচিতে সঙ্গীত পরিবেশনা হচ্ছে, অর্থাৎ সাংস্কৃতিক পর্ব চলছে। এখন মূলত ইথুন বাবু ও তার দল সঙ্গীত পরিবেশনা করেছেন। এর আগে আমরা দেখেছি র্যাপ সঙ্গীত যিনি গায় সেজান, তার দল তিনি এটা গেয়েছেন। অর্থাৎ এখন মূলত কিন্তু আমরা দেখছি যে এর আগে শূন্য ব্যান্ড সঙ্গীত পরিচালনা করেছেন এবং এই ইথুন বাবু তার দলের পরে মূলত এখানে ওয়ারফেস সঙ্গীত পরিবেশনা করবেন। এইখানে মূলত সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে এবং ঠিক এর বাহিরে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু অসংখ্য দর্শক যারা আজকে এই জুলাইকে উদযাপন করতে এখানে এসেছেন এবং সবার মধ্যে এক ধরনের ভিন্ন ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা। অর্থাৎ 1.5 দশক ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী স্বৈর শাসন চেপে বসেছিল সেই স্বৈর শাসকের কবল থেকে বাংলাদেশ যে একটি মুক্তি পায়, সেই মুক্তি উদযাপন করতে কিন্তু আজকে আবার এটাকে রিবার্থ করা হচ্ছে। মানুষের মধ্যে যে পুনর্জাগরণ, এই যে বাঙালি জাতিসত্তা বা দীর্ঘ নিপীড়নের পর বাংলাদেশে একটি মুক্তির সংগ্রাম রয়েছে, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর ধারাবাহিকতায় এই বাংলাদেশি জাতিরা বা এই বাঙালিরা নানান সময় নানা পক্ষ গোষ্ঠীর কাছ থেকে নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সেই জায়গা থেকে গত 1.5 দশকে বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ভুলণ্ঠিত হচ্ছিল, সেই প্রেক্ষাপটে কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তিনি ভারত পালিয়ে যেতে বাধ্য হয় এবং এই দিনটিকে উদযাপন করার জন্য এখানে আমরা দেখছি সহস্রাধিক মানুষ সমবেত হয়েছে, তারা উদযাপন করছে। এবং আমি যেখানে আছি ঠিক মানিক মিয়া এভিনিউ ঠিক তার পাশে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এখানে কিন্তু বিকাল 5টার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই সনদ ঘোষণা এখানে করবেন এবং সেই লক্ষ্যে আমরা দেখছি যে ইতিমধ্যেই বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা কিন্তু আজকে এই দক্ষিণ প্লাজায় অংশ নেওয়ার জন্য এসেছেন। ইতিমধ্যেই বিএনপির যে প্রতিনিধি দল 5 সদস্যের তারা রওনা করেছেন, এখানে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছাবেন। এছাড়াও জামায়াত ইসলামী, এনসিপির প্রতিনিধি দল এখানে অংশ নেবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি তারা এখানে অংশ নেবেন এবং এখানে যারা সাধারণ মানুষ যারা অংশগ্রহণ করেছেন, যারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন এবং এই ঘোষণাপত্র পাঠ যারা শুনতে এসেছেন, তাদের যে উচ্ছ্বাসের জায়গাটি তারা বলছেন যে বাংলাদেশের যে একটি রিবার্থ হয়েছে, অর্থাৎ পুনর্জাগরণ বাংলাদেশের বা পুনর্জন্ম তারা একে বলছেন। এই ঘোষণাপত্রের মধ্য দিয়েই বাংলাদেশের যে নতুন করে পুনর্জন্ম সেটির ভিত্তি রচনা হবে এবং এই ভিত্তি ধরেই কিন্তু বাংলাদেশে একটি নতুন
স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখছে সেটির বাস্তবায়ন সম্ভব হবে। যদিও এই ঘোষণাপত্রে আমরা জেনেছি যে এখানে সেই মহান মুক্তিযুদ্ধের পর থেকে নানান বিষয়গুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং এই নিয়ে আসার পরেও কিন্তু এছাড়া এর আগে যতগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছে দুঃশাসনের, সেটি 69 গণ অভ্যুত্থানের আগের ছাত্র আন্দোলনগুলো, সেই প্রেক্ষাপট এখানে টানা হয়েছে এবং এই সব যে জুলাইয়ে কোটা আন্দোলনের ব্যানার যে বৈষম্য বিরোধী আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন হয়েছে সেই প্রসঙ্গ এখানে এসেছে। সেটি নিয়েও এখানে সাধারণ মানুষ যারা এসেছেন তাদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি। তারা বলছেন যে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে এবং স্বাধীন বাংলাদেশের বিনির্মাণের কথা যেটি বলা হচ্ছে, যদিও বলা হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, কিন্তু আমরা দেখেছি যে বারবার কর্তৃত্ববাদ, ভারতীয় আধিপত্যবাদ, সাংস্কৃতিক আধিপত্য কিন্তু এই বাংলার বুকে বারবার ঝেঁকে বসেছে। এই সব কিছুর জায়গা থেকে মুক্তি মিলবে আজকের ঘোষণাপত্রের মধ্য দিয়ে। যদিও 5টার সময় ঘোষণা পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন মূলত সাংস্কৃতিক পর্ব চলছে এবং সাধারণ মানুষের এটি নিয়ে একটি ভীষণ আগ্রহ আমরা লক্ষ্য করছি এবং তারা বলছেন যে তাদের যে প্রত্যাশিত দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে এই জুলাই সনদ ঘোষণা নিয়েও কিন্তু নানা ধরনের আলাপ আলোচনা এই রাজনৈতিক অঙ্গনে চলছিল। চিঠি চলাচলের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার কয়েক দফা রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের যে খসড়া সেটি প্রস্তাবনা দিয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও প্রস্তাবনা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে চিঠি চলাচলের মধ্য দিয়েই মূলত জুলাই সনদের ঘোষণাপত্র যেটি আজকে পড়বেন প্রধান উপদেষ্টা সেটি তৈরি করা হয়েছে। সেখানে মূলত এই যে জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে ছাত্র জনতার যে অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হবে এবং এই আন্দোলন করতে গিয়ে যে সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছে, হতাহত হয়েছে, কেউ চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, এই যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সেই সকল সবাইকে এখানে স্বীকৃতি দেওয়া হবে এবং এটি নিয়েই মূলত এই ঘোষণাপত্রের জন্যই মূলত এখানে যারা কয়েক হাজার মানুষ এখানে এসেছেন তারা সেটির জন্য অপেক্ষা করছেন। ঘোষণাপত্র পাঠ হলে হয়তো আমরা আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো। এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে এখন পর্যন্ত আমার কাছে এই জুলাই গণ অভ্যুত্থান উদযাপনের সব শেষ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারাদিনব্যাপী মানিক মিয়া এভিনিউতে নানান ধরনের আয়োজন চলছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, এই দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা কখন উপস্থিত হবেন আর এই যে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র কি কি থাকছে এই ঘোষণাপত্রে কিছু জানতে পেরেছেন? এই মুহূর্তে আমি ঠিক যেই দক্ষিণ প্লাজাটি আছে তার সামনেই আছি, আর সেখানে কিন্তু আমি লক্ষ্য করেছি যে যারা কিনা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যে ঘোষণাপত্র পাঠ করা সাক্ষী হতে চান, শুনতে চান এবং এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চান, তারা কিন্তু হচ্ছে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু হচ্ছে অন্যরকম একটি উন্মাদনা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বলছেন যে তাদের এই যে আজকের অনুষ্ঠান থেকে কিন্তু হচ্ছে বাংলাদেশের যেই জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের মধ্য দিয়ে কিন্তু ঐতিহাসিক আরো একটি দিক উন্মোচিত হবে। আর এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবার মধ্যে কিন্তু একটি উন্মাদনা আছে, তার পাশাপাশি কিন্তু এখানে পতাকা এবং জাতীয় বিভিন্ন প্রতীকের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে আজকের দিনটি নানাভাবে উদযাপন করছে এখানকার আশা উপস্থিত হওয়া সাধারণ মানুষ এবং জুলাই যোদ্ধারা। এখানে কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ নয়, বরঞ্চ রাজনৈতিক ব্যক্তিরাও এসে উপস্থিত হয়েছেন। আমি দেখতে পেয়েছি যে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত হয়েছেন, আরো হবেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে 5 সদস্যের একটি দল কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও জামাত ইসলামী এবং যেই এনসিপি সহ বাংলাদেশের বেশিরভাগ বড় দল এবং শীর্ষ দলগুলো কিন্তু হচ্ছে এখানে যুক্ত হবে। কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে বলাই চলে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে এবং যখন রোদ উঠছে রোদের মধ্যে দাঁড়িয়ে সবাই কিন্তু হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 5টায় কিন্তু হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশ থেকে কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টা যেই জুলাই ঘোষণাপত্র সেটি পাঠ করবেন এবং এর পরবর্তীতে কিন্তু বলা হচ্ছে যে হয়তোবা খুব শীঘ্রই 8 তারিখের মধ্যেই যে জুলাই সনদ, সেই জুলাই সনদেরও কিন্তু হচ্ছে বাস্তবায়ন করার সেই জুলাই সনদ ঘোষণা করার কথা রয়েছে এবং বলা হচ্ছে যে এই যে বিগত এক বছর স্বৈরাচার সরকার যে এখান থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, সেই জায়গা থেকে কিন্তু আজকে
একটি উৎসব মুখর পরিবেশ পেয়েছে বাংলাদেশের মানুষ। এমনটাই কিন্তু হচ্ছে যাদের সাথে আমি এখানে যারা এসেছেন কথা বলছিলাম তাদের সাথে, তারা কিন্তু বলছিলেন তাদের আনন্দের কথা। তারা বিগত 16 বছরে যে শোষণ নির্যাতন শিকার হয়েছে, অনেকেই পরিবার নিয়ে এসেছেন যে যারা কিনা হচ্ছে হয়তোবা আজকে ঢাকায় এবং মানিক মিয়া এভিনিউতে আজকেই প্রথম, তারা কিন্তু বলছেন তারা পরিবার নিয়ে আজকের যে উৎসব মুখর দিন সেটা কিন্তু হচ্ছে পালন করছে। আপনি দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই যে এই পুরো জায়গাটি এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যেও কিন্তু উচ্ছ্বাস, উদ্দীপনা, গান, তার পাশাপাশি হচ্ছে সবার যেই একসাথে গান গাওয়ার যেই পরিবেশ সেটি কিন্তু আমি এখানে লক্ষ্য করেছি। তার পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু বলছেন যে তারা আরো বেশি আসবেন সন্ধ্যা নাগাদ, যখন 5টায় যখন হচ্ছে উপদেষ্টা কথা বলবেন, যখন 5টায় উপদেষ্টা ঠিক সংসদের দক্ষিণ পাশে এসে ঘোষণাপত্র পাঠ করবেন, তখন কিন্তু হচ্ছে একটি বলা চলে যে সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তারা কিন্তু অধীর আগ্রহে এই যে এই জুলাই ঘোষণাপত্রের জন্য কিন্তু হচ্ছে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু জানান দিচ্ছেন যে ঢাকার বাইরের মানুষও কোনোভাবেই কম এই এমন একটি দিন 5ই আগস্টটা আসার পেছনে কম অবদান রাখেনি, বরঞ্চ সারা বাংলাদেশের মানুষ একই সাথে যখন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তার ফলশ্রুতিতেই কিন্তু আজকের এই দিনের আবির্ভাব হয়েছে। এমন একটি জাতীয় জীবনে ঐতিহাসিক দিন পেয়েছে বাংলাদেশ। এর অবদান কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতার, বরঞ্চ কোন রাজনৈতিক দল কিংবা জনগোষ্ঠী নয়, বরঞ্চ সারা বাংলাদেশের মানুষ এই যে আন্দোলন সংগ্রামে একই সাথে ছিল এবং 5ই আগস্টের মধ্যে দিয়ে আরো একবার বাঙালি জাতি প্রমাণ দিল যে বাংলাদেশী হিসেবে কখনোই বাংলাদেশিরা মাথা নত করেনি, বরঞ্চ সবসময় বুলেট বোমাকে উপেক্ষা করে হাজার হাজার লাশের উপর দিয়ে শেখ হাসিনা কোনোভাবেই থাকতে পারবে না, এটা জানে। জীবন গেলে আরো জীবন দিতে রাজি ছিল। এমনও আমাদের সাথে আমরা কথা বলেছি জুলাই আহত এবং জুলাই যোদ্ধাদের সাথে, যারা বলছিলেন যে যদি আমরা আরো জীবন দেওয়া প্রয়োজন হতো তাহলে আরো দিত, কিন্তু হচ্ছে কোনোভাবেই ফ্যাসিবাদের অবসান না করে আমরা বাড়ি ফিরতাম না, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছিলেন এখানে আসা অনেক জুলাই আহত ও জুলাই যোদ্ধারা। তাদের সবার কণ্ঠে এখন কিন্তু খুশির উন্মাদনা। আজকে 1 বছর 5ই আগস্ট যে জুলাইয়ের যে চেতনা সেটি কিন্তু এখনো, আজকে 36 জুলাই পালন করছে, এখনো কিন্তু আগস্টে পৌঁছায়নি, এমনটাই তাদের ভাষ্যমতে তারা কিন্তু বলছেন। এবং আজকের দিনে কিন্তু এখানটায় সকাল 11টা থেকে কিন্তু মানিক মিয়া এভিনিউতে প্রায় সকাল 11টা থেকে কিন্তু হচ্ছে অনুষ্ঠান শুরু হয়। এখানে সব ধরনের, সব বর্ণের, সব উপজাতি থেকে শুরু করে, ক্ষুদ্র নির্গোষ্ঠী থেকে শুরু করে সকল জাতির মানুষের কিন্তু হচ্ছে ব্র্যান্ড আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যেক মানুষকে আমি কিন্তু এখানে দেখতে পেয়েছি। এখানে সবাই এক ছায়াতলে এসেছেন, যারা কিনা বাঙালি পরিচয়ে, যারা কিনা হচ্ছে বাংলাদেশি পরিচয়ে। কেউ কখনোই এখানে এসে কোনো রাজনৈতিক দল, কোনো জাতি সত্তার প্রতিনিধি নয়, বরঞ্চ সবাই এখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এখানে কিন্তু একই কাতারে জমায়েত হয়েছে। এবং পুরো মানিক মিয়া এভিনিউ এই মুহূর্তে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রত্যেকেই বলছেন যে রাতের যে ড্রোন শো আছে সেই ড্রোন শো শেষ করে রাত 8টায়, আপনি জানেন যে 7:30টায় কিন্তু ড্রোন শো এর কথা বলা হয়েছে এবং সেই ড্রোন শো এর মধ্য দিয়ে কিন্তু হচ্ছে আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হবে। কিন্তু আজকের এই অনুষ্ঠানের মূল যে আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু যে প্রধান উপদেষ্টার ঘোষণা সেটি। আর যদি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের দিনে কিন্তু হচ্ছে সবাই একই কাতারে এসে একই প্ল্যাটফর্মের নিচে এসে কিন্তু আজকের দিনটি উদযাপন করছেন। ঢাকার শাহবাগ থেকে শুরু করে ঢাকার নানা প্রান্তে কিন্তু আজকে দিনটি উদযাপন করা হচ্ছে। আজকে বিভিন্ন সকাল থেকেই বিভিন্ন সময় কিন্তু বৃষ্টির মুখে পড়তে হয়েছে, বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি কিন্তু চলছে। তার পাশাপাশি কিন্তু আনন্দে কোনো রকম ভাটা পড়ছে না বলেও কিন্তু এখানে থাকা প্রত্যেকের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা
জানতে পেরেছি। আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই গালিব, এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ব্যান্ড দলগুলো উপস্থিত হয়েছে, কালচারাল যে দলগুলো আছে যারা কালচারালি সঙ্গীতের সাথে যুক্ত তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছে। গত বছরের কথা যদি একটু আপনাদের মনে করে দিতে চাই যে আজকে কিন্তু হচ্ছে ঠিক দুপুর নাগাদ কিন্তু স্বৈরাচার সরকারের প্রধান কিন্তু বাংলাদেশ ছেড়ে যায় এবং সেই সময় কিন্তু এইখানে মানে হচ্ছে প্রায় 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু এই যে মানিক মিয়া এভিনিউতে কিন্তু হচ্ছে হেলিকপ্টার, যে বেলুন হেলিকপ্টার আছে সেগুলো উড়ানোর মধ্যে দিয়ে আবারও স্মরণ করিয়ে দেওয়া হয় যে এখান থেকে ঢাকার আকাশ ছেড়ে গিয়েছিল 1টা থেকে 1:30টার মধ্যে স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা। আর এছাড়াও কিন্তু এখান থেকে নানাভাবে যারা জুলাই আহত, জুলাইয়ের শহীদ তাদের কিন্তু স্মরণ করছেন, তাদেরকে নানাভাবে কিন্তু হচ্ছে নানা সময় কিন্তু আমি তাদের বক্তব্য শুনতে পেরেছি। তারা কিন্তু মঞ্চে ফাঁকে উঠে তাদের যে অভিজ্ঞতা, 5ই আগস্টের অভিজ্ঞতা এবং অনেকেই কিন্তু শহীদ হয়েছে 19 তারিখ, 20 তারিখ, 21 জুলাই, 22 জুলাই থেকে শুরু করে এই টানা সময়টা 5ই আগস্ট পর্যন্ত কিন্তু হচ্ছে শহীদ হয়েছে অনেক মানুষ এবং হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা, যেই নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের প্রতি কিন্তু তারা জানিয়েছেন কৃতজ্ঞতা এবং নতুন বাংলাদেশে তারা জানান দিতে চান নতুন ভাবে এই বাংলাদেশে যেন আর কোনোভাবেই ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিজম আবারও বসতে না পারে সরকারে। সেই জন্য কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন যারা শহীদ পরিবারের স্বজন আছেন তারা। এছাড়াও আহত যারা হয়েছেন জুলাই আহত তাদেরকেও কিন্তু আমরা কথা বলতে শুনেছি। তারা বলছিলেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন যেন আবারও মাঠে নামতে না হয়, সেই জন্য কিন্তু হচ্ছে তাদের একটি সুন্দর বাংলাদেশ এবং যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এমন বাংলাদেশে কিন্তু তারা কামনা করেন। এবং এখান থেকে বলা চলে যে এখানে যারা আছেন প্রত্যেকেই বলছেন এই যে আজকের দিন থেকে যেমনি আনন্দের তেমনি কিন্তু হচ্ছে আজকের দিনে বিগত এক বছর আগে কিন্তু হচ্ছে অনেক পরিবারে হাহাকার আহাজারিতে শোকে কাতর হয়েছিল, তাদের কথা কিন্তু বারবার স্মরণ করা হচ্ছে। এই যে এই অনুষ্ঠানটি এটি কিন্তু মূলত হচ্ছে শিশু একাডেমি এবং তার পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু হচ্ছে একসাথে কিন্তু একটি আয়োজন। এই আয়োজনে কিন্তু হচ্ছে সারা দিন চলবে, 11টা থেকে শুরু হয়েছিল, সে সবে 8টায় ড্রোন শো এর মাধ্যমে। এর পরবর্তীতে কিন্তু যেই বিকাল 5টায় দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু হচ্ছে একটি জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। তিনি কিন্তু হচ্ছে হয়তোবা কিছুক্ষণ পরেই উপস্থিত হবেন এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদের দক্ষিণ পাশটায়। আর আমরা ঠিক তার পাশে অবস্থান করছি। সেখানে কিন্তু হচ্ছে বলা চলে হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে যেই বৃষ্টির মধ্যে কিন্তু এখন সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং সবার হাতে পতাকা। তার সাথে সাথে কিন্তু হচ্ছে তাদের কণ্ঠে কিন্তু কিছুক্ষণ আগেও আমরা স্লোগান শুনতে পেয়েছি। স্লোগান এবং গানের সাথে সাথে তাল মিলে কিন্তু তারা আজকের দিনটি কিন্তু মূলত পালন করছেন। এবং আজকে সারাদিনে কিন্তু হচ্ছে এই আয়োজন চলবে এবং সারা বাংলাদেশের নানা জায়গা থেকে ট্রেন এবং বাসে করে নানা জায়গা থেকে ঢাকা শহরের মানুষ যেমনি এসেছেন তেমনি প্রান্তিক মানুষজন কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আর এই যে পুরো আয়োজনটি এটি সফল হওয়ার জন্য কিন্তু হচ্ছে এই আয়োজনকে ঘিরে কিন্তু হচ্ছে হাজার হাজার মানুষ এখানে সমাবেত হয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে বলাই চলে যে জুলাই ঘোষণাপত্র কিন্তু হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি জায়গার এবং নতুন একটি ইতিহাস তৈরি করবে। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে সবাই অপেক্ষা করছে 5টায় যেই প্রধান উপদেষ্টা দক্ষিণ প্লাজা থেকে কিন্তু জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি পাঠ করবেন, সেটি শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে এখানে সবাই অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজার সামনে থেকে সর্বশেষ গালিব। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ থেকে পদযাত্রা করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।
পদযাত্রা শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, এখন পদযাত্রাটি কোথায় অবস্থান করছেন এবং এই পদযাত্রায় কেমন অংশগ্রহণ দেখছেন? আমরা দেখছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল ভিক্টোরি মার্চ, সেই কর্মসূচি তারা আজকে পালন করছে এবং আমরা দেখছি যে তারা এই মুহূর্তে শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি কিন্তু তাদের যে মার্চ কর্মসূচি সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে কারওয়ান বাজারে অবস্থান করছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই মার্চ ফর কর্মসূচি তাদের যে ভিক্টোরি মার্চ সেই কর্মসূচি তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরপরে তারা আমরা দেখেছি যে কারওয়ান বাজারে হয়ে তারপরে তারা এখন পার হচ্ছে কারওয়ান বাজার এবং আমরা দেখেছি তাদের এখানে উপস্থিতিও প্রায় হাজারো শিক্ষার্থী কিন্তু এখানে তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা দেখছি তারা মাসব্যাপী যে পূর্ব নির্ধারিত কর্মসূচি দিয়েছিল তারই অংশ হিসেবে কিন্তু তারা আজকে সবশেষ যে তাদের এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে তাদের কর্মসূচি ছিল সেটি হচ্ছে তাদের ভিক্টোরি মার্চ, সেটি তারা আজকে পালন করছে। এছাড়া আমরা দেখেছিলাম যে তারা 1 মাস আগে পুরো মাসব্যাপী কর্মসূচি পালন করে এবং আমরা যে চিত্রটি আজকে দেখছি, আমরা গত বছর আসলে যে চিত্রটি দেখেছিলাম যে ঢাকার রাস্তা যখন সাধারণ শিক্ষার্থীদের দখলে, ছাত্র জনতার দখলে যখন পুরো রাজপথ, সেদিন যে ধরনের স্লোগান দেয়া হয়েছিল আজকেও কিন্তু একই রকম স্লোগান দেয়া হচ্ছে। আমি যদি একটু বলি যে সেদিনের যেই স্লোগানগুলো ছিল যে পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, সেই ধরনের স্লোগানগুলো দেয়া হচ্ছে এবং এখানে ব্যান্ড পার্টি রয়েছে, তারা কিন্তু তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং মানে আমরা যেই ব্যাপারটি দেখছি যে একরকম শিক্ষার্থীরা গত বছরের যে 5 তারিখে যে যে অনুভূতি নেওয়ার চেষ্টা করেছিল আজকেই সেই অনুভূতিটা তারা নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সবাই যে গণভবনমুখী যে একটি পদযাত্রা ছিল সেই রকম একটি পদযাত্রায় কিন্তু তারা আজকে এখানে পালন করছে। অর্থাৎ আমরা এখানে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসানের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে মূলত যেহেতু গত বছর এই দিনে আমরা দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই যখন বঙ্গভবন গণভবনমুখী যে যাত্রা করেছিল, যেহেতু গণভবন এখন জাদুঘরে পরিণত হয়েছে, সেক্ষেত্রে আজকে মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু তাদের এই পদযাত্রাটিতে কিন্তু তারা আজকে পালন করছে এবং তারা এই কর্মসূচির নাম দিয়েছে ভিক্টোরি মার্চ। অর্থাৎ আমরা দেখেছি যে দীর্ঘ 36 দিনের যে তাদের যে কর্মসূচি ছিল, দীর্ঘ 36 দিনের কর্মসূচি শেষে অর্থাৎ 36 জুলাই অর্থাৎ 5 আগস্টে যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল ছাত্র জনতা, আওয়ামী ফ্যাসিস্ট এবং খুনিদের কে এই দেশ থেকে তাড়িয়ে, এবং তো এই জন্যই কিন্তু তারা আজকে একদম গত বছরের 5 তারিখের মতো করেই তারা আজকে উদযাপন করছে এই দিনটিকে, যেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং পালিয়ে গিয়েছিল। তো গালিব, এই ছিল আমার কাছে ভিক্টোরি মার্চ কর্মসূচি থেকে সবশেষ তথ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, যা 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। চাকরি ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি ও তদবির বাণিজ্য। এ সময় মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফেসিবাদী শাসকের টনক নড়েনি। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে 24 জুলাইয়ে
দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায়। জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এদিকে আজ রাত 8:20 জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই ভাষণ দেবেন তিনি। দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করবে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। তিনি এই ঘোষণাপত্র দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বহাল থাকবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে কৌশলে স্বৈরাচারের পক্ষে সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে অপর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান দিবসের সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিহাস, ত্যাগ ও ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে ফেসবুক লাইভ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য আবেগঘন লাইভ ভাষণে তারেক রহমান 2024 সালের 5 আগস্টের ঘটনাকে বিশ্ব ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেন। বলেন, দিনটি গণতন্ত্র এবং স্বাধীনতার এক ঐতিহাসিক মাইলফলক। আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বহাল থাকবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে কৌশলে স্বৈরাচারের পক্ষে সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে, সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। এদিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 16 বছরের নির্মম যন্ত্রণার ভয়ঙ্কর পরিণতি হয়েছে 5 আগস্টে। এ সময় খালেদা জিয়ার নির্দেশনা তুলে ধরেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার, সুশাসন সহ গণতন্ত্র প্রতিষ্ঠার 16 বছরের সংগ্রামের চূড়ান্ত মাইলফলক। আজ শুধু একটি রক্তপিপাসু সরকারের পতনের বার্ষিকী নয়, বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। এ সময় একটি যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির শীর্ষ এই নেতা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। 2 বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন এমন শুভঙ্করের ফাঁকি জনগণ মেনে নেবে না। বিপ্লবের 1 বছর পার হলেও সরকারের কিছু কর্মকাণ্ডে সংশয় তৈরি করছে, তাই সংস্কার করেই নির্বাচন চায় জামায়াত। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। সে খবর জানাচ্ছেন নাজমুস সাকিব। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ঠিক 1 বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যান। তাতে সাধারণ জনগণ যেমন বাক স্বাধীনতা পেয়েছে, তেমনি বিরোধী দলগুলো পেয়েছে হামলা মামলা থেকে মুক্তি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে তাই ঢাকার বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামী পালন করে গণমিছিল ও সমাবেশের মতো কর্মসূচি। সকালে পল্টন মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজন করে এক সংক্ষিপ্ত সমাবেশের, যেখানে হাজারো নেতাকর্মী হাজির হন মিছিল নিয়ে। তাদের মুখে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান আর নতুন বাংলাদেশ গড়ার আশা। সমাবেশে দলটির মহানগর দক্ষিণের আমির বলেন, আগামীতে ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ গড়তেই জামায়াতের কর্মীরা শপথবদ্ধ। তাই তিনি সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচন দাবি করেন। রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে।
এই রাষ্ট্র এবং সরকারকে 5 আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারের মৌলিক কাজ শেষ না করে নির্বাচন মেনে নেবে না জামায়াত। 2 বছর পর সংস্কার বাস্তবায়ন এমন শুভঙ্করের ফাঁকি মেনে নেওয়া হবে না উল্লেখ করে বলেন, বিপ্লবের 1 বছর পার হলেও সরকারের কিছু ভূমিকা সংশয় তৈরি করছে। আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃত্ব সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোনো যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারোর সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেননি, এটা আমরা দেখতে চাই। এর আগে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আয়োজনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি দল মুখে সংস্কারের কথা বললেও মনে তারা মানে না। আগামী দিনে অবৈধ কাজ করার জন্যই দলটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। একটি দল মুখে বলে মানি, আসল জায়গায় মানে না। একই দিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি শেষে শিবিরের সভাপতি বলেন, পক্ষপাত দুষ্ট এবং ষড়যন্ত্রমূলক জুলাই ঘোষণাপত্র ছাত্র সমাজ মেনে নিবে না। যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। প্রতীকী গণভবন, জুলাই ট্রেন সহ নানা স্থাপনার মাধ্যমে সংগঠনটি টিএসসিতে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করে, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণভবন পর্যন্ত ফতে গণভবন নামে সাইকেল র্যালির আয়োজন করে সংগঠনটি। র্যালিতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কয়েকশো নেতাকর্মী। নাজমুস সাকিব, এখন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আজ থেকে আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই। সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটির শীর্ষ নেতারা। দেশটির লাহোর ও রাওয়ালপিন্ডিতে বড় সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ দলের অন্যান্য নেতাদের মুক্ত করার জন্য এই আন্দোলন বলছে। পিটিআইয়ের প্রাদেশিক শাখাগুলো সমাবেশ ও জনসচেতনতামূলক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রমের আয়োজন করেছে। এদিকে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে শেহবাজ শরীফের সরকার। পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে 144 ধারা। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বহু পিটিআই নেতাকে। দুর্নীতির মামলায় ইমরান খানের কারাদণ্ডের 2 বছর পূর্ণ হয়েছে আজ। এ ছিল এখন বিকেলের আয়োজন। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।